আমরা হয়তো অনেক প্রথম দফায় 44 দিন, দ্বিতীয় দফায় 22 দিন হয়ে গেল। একমত হতে পারবো না হয়তো, কিন্তু আমাদের একটা মাইল ফলক হয়ে গেল যে আমরা মিন করা ডিবেট করছি। এটা ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকে তার তার মতো করে একেবারে মাটি কামড়ে লড়াই করছেন, এটা করব এটা করব না। আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। আমি দেখলাম এটা একটা আইনি ভিত্তি, আমি আসবো এই জায়গায়, কিন্তু একটা আইনি ভিত্তি দেয়া নিয়ে ডিবেট তৈরি হয়েছে। তিন দলই মোটামুটি ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী এবং এনসিপি মনে করছেন নির্বাচনের আগে এটার কোনো ধরনের একটা আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি দেওয়া নিয়ে ডিবেট আছে, আমি লিগাল ডিবেটে ঢুকছি না, কারণ সংবিধানের সংশোধনগুলো সংসদ ছাড়া আইনি ভিত্তি দেওয়া নিয়ে ডিবেট আছে। কিন্তু আমি উল্টো একটা কথা বলতে চাই। এই যে বলা হয়েছে প্রাথমিক প্রস্তাবে যে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এখানে ইসলামী আন্দোলনের ভাই আছেন, আমি তার কাছে একটু জানতে চাইব, তাদের কি সন্দেহ আছে কোনোভাবে যে বিএনপি নির্বাচন হলে তো এখন পপুলার আইডিয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি এগুলো কোনোটা বাস্তবায়ন করবে না? আমি কেন প্রশ্নটা করছি খেয়াল করেন। আগে একবার আমাদের খারাপ অভিজ্ঞতা আছে, 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয় নাই বলে খুবই কথা আছে। কিন্তু বিএনপি এবার, আমি মনে করি, আমি দূর থেকে একজন অবজারভার হিসাবে খেয়াল করছি, আমরা প্রত্যেকে নিউট্রালে যদি দেখি, বিএনপি এবার ঠিক ততটুকুই সংস্কার করতে চায় যতটুকু সে করবে, এবং না করার জন্য কিন্তু তার বদনাম হচ্ছে। খেয়াল করবেন, একটা ক্লাসের কাছে আপার হাউসে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হয়, ওটা যদি লোয়ার হাউসে সিটের প্রপোর্শন হয়, এটা তো ফ্যাক্ট, ওটা লোয়ার হাউসের একটা এক্সটেনশনই হয় আসলে। এবং এটার জন্য বিএনপি সমালোচনা হচ্ছে, তো কিন্তু বিএনপিকে মেনে নিল যে ঠিক আছে আমি আপাতত মেনে নিই, পরে ক্ষমতায় গেলে করবো না, মানছে? ওর বদনাম হচ্ছে কিন্তু মানে যেটি বলছে সেটাই করছে। এনসিসির ক্ষেত্রে, পরে কমিটির ক্ষেত্রে বলছে আমরা একটাও মানি না, শেষে একটা মানলেন কমিশনগুলোর ক্ষেত্রে, নির্বাচন কমিশন, বাকিগুলো যে মানলেন না বিএনপিকে কিন্তু আমরা প্রশ্ন করছি, আপনি কমিশনের ব্যাপারে প্রভাব কেন রাখতে চান? কমিশন তো সরকার না, কিন্তু আপনি রাখতে চান, কেন রাখতে চান? বিএনপির বদনাম হচ্ছে, কিন্তু বিএনপি করবে না আগেই বলছে। সেই জন্য আমি মনে করি যতটুকু সংস্কারের ব্যাপারে এগ্রিমেন্ট হবে, বিএনপি যদি না মেনে এটা পলিটিক্যাল প্রাইস সে দেবে। ভাইয়া যে বলছেন যে বিএনপি পুরনো বন্দোবস্ত করছেন, ওনারা রাজনৈতিক দল, ওনারা এই রাজনীতি মাঠে করবেন, ওনারা জনসভায় বলবেন, জনগণের কাছে বলবেন যে দেখো বিএনপি পুরনো রাজনীতি করছে, আমি তোমার জন্য এটা করতে চাচ্ছি। এভাবেই তো গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। সো আমি প্রাথমিকভাবে মনে করি এবার যতটুকুতে আমরা একমত হব ওইটুকু হবেই, কারণ যেই দলটা ক্ষমতায় আসবে বলে ধারণা, সেই দলটাও তার বদনামের ভাগিদার হয়েও, আমি আরো অনেক উদাহরণ দেখাতে পারি, অনেক ক্ষেত্রে তারা ফাইট করেছে, শহরে আসেই নেই। ধরুন একই ব্যক্তি প্রধানমন্ত্রী আর প্রাইম মিনিস্টার হবে না, সমাজে অনেকে মনে করে প্রধানমন্ত্রী আর দলের প্রধান হবেন না, অনেকে মনে করে একটা আইন থাকা দরকার। বিএনপি কি মেনেছে? মানে নেই তো। তাহলে খেয়াল করেন, এই কারণে আমি মনে করি এটা একটা চমৎকার সুস্থ ধারা তৈরি হয়েছে, আমরা ভবিষ্যতে এই কমিটমেন্টগুলো রক্ষা দেখতে পাবো। এবার একটা জিনিস একটু আমি বলে রাখতে দরকার বলে মনে করি, এখানে 2 পক্ষই আছে, বিশেষ করে আমি ইসলামী আন্দোলনের প্রতি যেটা বলবো, আমরা বাংলাদেশের যত সংকট আছে, মানে জুলাইতে আমরা এত বেশি মূল্য দিয়েছি, আর আমরা যদি জার্নি দেখি, আর আমরা তো এগুলো অনেক দিন থেকে অবজার্ভ করি, নিজেরা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি। তো বাংলাদেশের ইতিহাস জুলাই অগাস্টে লেখা হয় নাই, বাংলাদেশের ইতিহাস বহু আগে থেকে লেখা হচ্ছে। রাজনৈতিক দলগুলো কিভাবে ফাইট করেছে, কিভাবে তারা সেই কন্টিনিউয়াস ফাইট করে গেছে। সো অনেক মূল্য দিয়ে দেওয়ার কারণে আমাদের মনে হয়েছে যে আমরা এবারই সব সমস্যার সমাধান করে ফেলবো। এটা হয় না। প্রয়োজনীয় সব কিছু যে এবার হয়ে যাবে এই মানসিকতা থেকেও সরে আসতে হবে। আমাকে যদি ধরে ধরে জিজ্ঞেস করেন, আমি দেখাতে পারবো আমাদের যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয়েছে, যথেষ্ট পরিমাণ। আমরা যদি এটা মিলে একসাথে, এবার ইলেকশনে বেশ কিছু বিষয় তো ঐক্যমত্য পোষণ করছে, এবং মৌলিক বিষয় যেটা তারা একসময় চায় নাই, মানে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 10 বছরের বেশি দেখুন, আমরা যদি ধরে নেই কাগজে কলমে, যেহেতু খুব শক্ত প্রতিপক্ষ নেই, আমার এটা কন্টেস্ট করার দরকার, কিন্তু আমি ধরে নিলাম যে যেহেতু খুব শক্ত প্রতিপক্ষ নয়, সামনের 2টো টার্ম বিএনপি ফেয়ার নির্বাচনেই ক্ষমতা থাকতে পারে। তো 2বার যদি জনাব তারেক রহমান ক্ষমতায় থাকেন, ওনার যে বয়স হবে, বাংলাদেশে ওই বয়সে বহু মানুষ প্রাইম মিনিস্টার প্রথমবার হচ্ছে, এটাও হতে পারে। উনি কিন্তু এটা অ্যাগ্রি করলেন। এই জন্য বলছি আমাদের অগ্রগতির জায়গাগুলো আমরা কম দেখছি, আর আমরা যেন এটা মনে না করি যে আমরা এবারই সব সমস্যার সমাধান করে ফেলবো। এবার ওই যে জুলাই টু জুলাইয়ের কথা বলছি, আমাদের ওভারঅল যা পরিস্থিতি খারাপ না, আমাদের আরও ভালো হতে পারতো আমরা যদি আরেকটু এফিশিয়েন্ট একটা সরকার পেতাম। আমাদের সরকারের ইনএফিশিয়েন্সি আছে, কিন্তু আবার আমি যদি অন্যান্য অনেক দেশের সাথে তুলনা করি, যারা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেভাবে কেওসের মধ্যে ঢুকে গেছে, নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে, সেই তুলনায় আমরা হয়তো মুখে কিছু মাঝে মাঝে সীমা লঙ্ঘন করছি, কিন্তু আমরা যে আলোচনা করছি, কথা বলছি, আমি এখন পর্যন্ত মনে করি আমরা একটা সঠিক ট্র্যাকে আছি। এবং আমি এটাও মনে করতে চাই বা বিশ্বাস করতে চাই, এই যে আমার এতগুলোই লাগবে,
এগুলো মূলত পলিটিক্যাল বক্তব্য, মানে এটা না হলে আমি ইলেকশনে যাবো না, এটা হয়তো হবে না। দলগুলো চেষ্টা করছে এগুলো বলার মাধ্যমে অন্যান্য দল থেকে কোনো ধরনের কোনো ল্যাভারেজ বা সুবিধা পাওয়া যায় কিনা, সেরকম ভাবে কি নিছক রাজনৈতিক কৌশল আপনার কাছে এটি মনে হয়? সম্ভাবনা আছে। রাজনীতিবিদরা এগুলো এই ধরনের ব্যবহার করেন। আমি একটা চাপ তৈরি করছি, চাপ তৈরি করার মাধ্যমে ধরুন বিএনপির সাথে সিটের নেগোসিয়েশন কেউ করতে চাইতে পারেন, জামায়াত ছাড়া। জামায়াত সম্ভবত আলাদাভাবে নির্বাচন করতে হবে, অন্য দলগুলো হয়তো কেউ আমরা কিছু কথাবার্তা শুনিও। তো তারা কি করবেন, এগুলো সমস্যার কিছু নয়, সাউথ এশিয়ার রাজনীতিতে এগুলো হয়। আপনি চাপ দিলেন, চাপ দিয়ে খুবই সমালোচনা করলেন, পরে বিএনপি ডাকলো, তার কাছ থেকে বেটার নেগোসিয়েশন পেতে পারে। কিন্তু আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যে এনসিপি নতুন দল, তাদের যে বক্তব্য বিভিন্ন সময় আপনি শুনেছেন, যে সেখান থেকে তা মনে হয় কি যে তারা তার অবস্থান থেকে সরে আসবে? আমার এখন তো অনেকটা মনে হচ্ছে যে হয় এনসিপি থাকবে, না হলে বিএনপি থাকবে। না, এগুলো এরকম হয় না। আমি একটু বলি, একটা জিনিস একটু সংশোধন করি। আমি এটা মনে করি না নেতৃত্ব দিয়েছে, যে তরুণরা সামনে ছিলেন তাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে বলে আমি মনে করি না। ওই একাডেমিক আলোচনা আমি করতে পারি, করেছি অনেকবার, আজকে করছি না, বাট তারা সামনে ছিলেন। তারা যেভাবে বলছেন, যে টাফ ভাষায় বলছেন, আবারও বলছি, এগুলোকে আমরা ওইভাবেই নিতে হবে। কারণ হচ্ছে রাজনীতিতে রেটরিক থাকে, তারা এটা বলার মাধ্যমে, ধরুন এনসিপি বিএনপির সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করতে পারেন, যেহেতু নির্বাচন আছে, নির্বাচনী রাজনীতিতে কার সাথে জোট করবেন সেই আলোচনাগুলো হতে পারে। ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী মিলে একটা ইসলামিক ঘরানার জোটের কথা ভাবছেন, সেখানে এনসিপিকেও তারা নিশ্চয়ই চাইবেন। আবার এনসিপিও দেখবে যে তারা যেহেতু মধ্যপন্থার রাজনৈতিক দল বলছে তাদেরকে, তারা একা না থেকে তারা বিএনপির সাথে জোট করবেন কিনা, সেখানে যদি বেটার পাওয়া যায়, এসব কারণে আপনি চাপ রাখবেন সব সময়। এটা খুবই কমন কৌশল, আমার ধারণা এটা কৌশল হতে পারে। আর একটা কথা বলে রাখা ভালো, নির্বাচন পেছানোর জন্য যদি ষড়যন্ত্রের অংশ কেউ হয়, এই যে এসব অজুহাত যদি ষড়যন্ত্রের পাঠ হয়, যে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য, আমি লিখে রাখতে পারি, আমরা মানে যে কেউ লিখে রাখতে পারেন যে বাংলাদেশে ওই পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎ বা অস্তিত্ব একেবারে সিরিয়াস হুমকির মুখে পড়বে। এটা পড়বেই, কারণ রাজনৈতিক দল কিন্তু সবসময় রাজনীতি করে না। রাজনৈতিক দল মাঝে মাঝে তৈরি হয় ষড়যন্ত্র করার জন্য। 2024 সালের আগে বিএনএম নামে একটা দল তৈরি হয়েছিল, এটা কি রাজনৈতিক দল? ওটা একটা ষড়যন্ত্র ছিল। সো কেউ যেন ষড়যন্ত্রের পার্ট না হয়, এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা এজেন্ডাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না। মানে যখনই কোথাও কিছু হয় দেখবেন এখানে কি নির্বাচন হতে পারে। গোপালগঞ্জে হামলা হলো, হান্নান মাসুদ বলছেন মুহূর্তের মধ্যে যে কিভাবে নির্বাচন হবে। পাটগ্রামে বিএনপির লোকজন থানায় হামলা করলো, জামায়াতের আমির বলছেন এই অবস্থায় কিসের নির্বাচন? মানে একটা কিছু হলেই সচিবালয়ে লোকজন ঢুকলো, এবং এর মধ্যে প্রধান উপদেষ্টা এই ধরনের আলাপ করেছেন বলে একজন রাজনৈতিক নেতা আমার সাথে টকশোতে বসে বলেছেন। তাহলে আমি পাল্টা একটা প্রশ্ন করি, তো আপনি করছেনটা কি তাহলে এতদিন ধরে? আপনি সংস্কারের মতো এত বিরাট কথা কেন বলেন? ওটা তো যোগ্যতাই নেই আপনার। একটা রুটিন কাজ করবে যে সরকার, 3 মাসের তত্ত্বাবধায়ক, তারও আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু একটা রুটিন কাজ। সংস্কার তো বিরাট আলাপ। রুটিন কাজে যে সরকার করতে পারে না, সেই সরকার কেন অন্য কাজও করতে যাবে? আমি তো বলি আপনি সব বন্ধ করে দিয়ে 3, 4, 5 জন মন্ত্রী দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে, অথচ না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওই মন্ত্রীর অধীনে আবার কৃষি মন্ত্রণালয় আছে। মানে উনি একেবারে ডাব্বা মারছেন, কিন্তু ওনার আবার কৃষি মন্ত্রণালয় রাখা হয়েছে। তা আমি তো দেখছি আপনি তাহলে পরিকল্পনা করে করছেন না। আমার প্রশ্নটা খেয়াল করুন, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকমতো চালাতে পারছেন না বলে ওয়াইড স্প্রেড পারসেপশন আছে, সবাই মনে করছি আমরা, ওনার একটা সহকারী দেওয়া হয়েছে, ওই 2 জন মিলে কিছুই করতে পারছেন না, তো ওনার অধীনে আবার আরেকটা মন্ত্রণালয় কেন? বা ওনাকে আপনি চেঞ্জ করে চেষ্টা করছেন না কেন, যে আমি পারি কিনা? ক্যাবিনেটের অন্য কাউকে দায়িত্ব দেন বা বাইরে থেকে কাউকে নেন, চেঞ্জ করলে আমি বুঝতে পারি যে আপনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। তো তাহলে কি আপনি পরিকল্পনা করে এরকম কিছু করার চেষ্টা করছেন? আমাদের তো প্রশ্নগুলো আসতে পারে। যাই হোক, আমি মনে করি পুলিশ যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে নাই, কিন্তু সেনাবাহিনী যদি যথেষ্ট মাঠে থাকে, এবং রাজনৈতিক দলগুলো, এবার কিন্তু রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে, এবং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তাদের সংগঠনগুলোকে চেষ্টা করবে সঠিকভাবে ম্যানেজ করার জন্য। মোটা দাগে কিছু কিছু জায়গায় তো কিছু সমস্যা হতেই পারে, কিন্তু মোটা দাগে একটা ভালো নির্বাচন হওয়া এখনো সম্ভব, যদি সরকার এটাকে মিন করে। সরকারের মধ্যে কোনো একটা অংশ কেওস তৈরির সহায়ক আছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। সচিবালয়ের ভেতরে ঢুকে যখন স্টুডেন্টরা ভাঙচুর করলো গাড়ি, তারপর আপনি বল প্রয়োগ করলেন। পুলিশকে তো বল প্রয়োগ করতে হবে, রাষ্ট্রে পুলিশ কেন থাকে? প্রয়োজনে যেন বল প্রয়োগ করা যায়। তো ওদেরকে আপনি গেইটে বল প্রয়োগ করেন নাই কেন? ও যখন গেট ভেঙে ঢুকতে দিলেন, ঢুকে গেছে ভেঙে, এটা কিন্তু একটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন। সচিবালয়ে একটা কেপিআই, আপনি কেপিআইকে রক্ষা করতে পারেন নাই, পারসেপশন হইলো তাই, আপনি তখন করেন নাই কেন? আমি যদি বলি পরিকল্পনা করে কেউ ঢুকতে দিয়েছে ওখানে, সো দ্যাট আপনি দেখাতে পারেন যে দেখো ওখানে কি হয়েছে।
আমাদের কেয়ারফুল থাকতে হবে এবং ডক্টর ইউনূসের আসলে তার সরকারের ভেতরে সরকার টাইপের আলাপ আমরা এখন করি, সরকার অনেকগুলো পাওয়ার সেন্টারে আলাপ করি, সবগুলোকে নিউট্রাল করে ওনাকে ফুল কন্ট্রোল নিতে হবে, তাহলে ভালো নির্বাচন সম্ভব। সর্বশেষ যেটি জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার কথা আপনি বলেছেন, তিনি বলেছেন যে গভীর সংস্কার প্রয়োজন। এই যে একটি কথা বলেছেন, সংস্কারের আলাপ যখন শেষ দিকে যে মৌলিক সংস্কারের কথা বলা হচ্ছে, আসলে এই গভীর সংস্কার আর মৌলিক সংস্কার এটা আমি জানি না উনি আসলে কি বুঝিয়েছেন, হয়তো গভীর সংস্কার বলতে মৌলিক সংস্কারকেই বুঝিয়েছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে অনেকের বক্তব্য মিলে টিলে যায় মাঝে মাঝে, হতেই পারে। কিন্তু ওই যে প্রায় এটুকু বলে শেষ করি, মানে আমরা সংস্কার লাগবে, কিন্তু এই যে ভাই যেভাবে বললেন একটা নির্বাচন করব, তারপর বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুশাসন হবে, ইসলামী আন্দোলন যদি এই নির্বাচনে জিতে আসে বা ভবিষ্যৎ আগামী 5 বছর পরও যদি পরের নির্বাচনেও জিতে আসে, দুর্নীতিমুক্ত সুশাসনের দেশ ওনারা উপহার দিতে পারবেন না, ফুল স্টপ। এটা ওনাদের দোষ না, কিন্তু একটা সোসাইটি, একটা দেশের সিস্টেম সব এতটাই করাপ্ট হয়েছে, আমাদের এটা থেকে উত্তরণ হবে কিন্তু ধীরে ধীরে। এর জন্য আপনি অসাধারণ দুদক বানান, অসাধারণ অন্যান্য সব প্রতিষ্ঠান যদি দুদক তো সাংবিধানিক প্রতিষ্ঠান না, ওকে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানও বানায় ফেলেন এবং অসাধারণ নিয়োগও দেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি সহজে পেরে উঠবেন না। আমাদের সমাজের মানে পুরো সমাজের দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের সমাজে। আমি এবার যদি জিজ্ঞেস করি, একটা করাপ্ট লোক কি সমাজে অ্যাকসেপ্টেড না এখন? কেউ কি প্রশ্ন করি, এই তুমি গতকালকে চাকরি পাইছো, তুমি আজকে গাড়ি কিনলা কিভাবে? করি। 2 দিন পরে একটা ফ্ল্যাট কেড়ে বিরাট, তার আয়ের সাথে অসম বিশাল অসম একটা এমনও পরিবার আছে তারা হয়তো গর্বও করে, তারা হয়তো না, তারা গর্ব করে, বাবা মা বসে থাকে তার সন্তান কবে ওই চাকরি পাবে। সুতরাং এই সমাজ থেকে দুর্নীতি, রাষ্ট্র থেকে দুর্নীতি এত সহজে দূর করে ফেলবো যখন সামাজিক কায়ন হয়ে যায়, যখন এটা কালচারে পরিণত, দুর্নীতি আমাদের কালচারে পরিণত হয়েছে। তো যদি সেটা হয়ে থাকে, এগুলো এত সোজা না। আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন একটার পর একটা টার্ম থাকতে পারি, এটা ধাপে ধাপে কমবে। দেয়ার ইজ নো ম্যাজিক। পৃথিবীর কোনো ইতিহাসে কোথাও ম্যাজিক হয় নাই।